আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওয়ারেন্টভুক্ত 15 জন সেনা কর্মকর্তাদের হেফাজতে নিল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জন সেনা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আজ ঢাকা সেনানিবাসে বনানী অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর জানাবো গুম খুনে জড়িত জেনারেলদের বিচার করতে হবে বললেন আক্তার হোসেন। বিগত আওয়ামী লীগের আমলে বিভিন্ন বাহিনী যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেনা সদরের মাধ্যমে নয়, বরং তাদেরকে প্রচলিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে তাদেরকে বিচার করতে হবে। এদিকে 15 জুলাই সনদ স্বাক্ষরিত হবে 17 অক্টোবর। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এবারে জানাবো তরুণ উদ্ভাবক জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী বাংলাদেশ ও পাকিস্তান, দাবি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভারত সরকার মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে দায়ী করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, সীমান্ত পেরিয়ে ব্যাপক অনুপ্রবেশের ফলে আসাম, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জন হেফাজতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জন সেনা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আজ বিকেলে ঢাকা সেনানিবাসে বনানীর অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সেনাবাহিনী বাংলাদেশের আইন সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 জন সেনা হেফাজতে রয়েছে, একজন পলাতক রয়েছেন। ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, গুমের শিকার যারা হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি রয়েছে। ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দরে, নৌবন্দর ও স্থলবন্দরে নাম পাঠানো হয়েছে। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কখন আইনে সোপর্দ করা হবে? সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, টিভির স্কল দেখে আমরা 15 জনকে হেফাজতে নিয়েছি, জানতে পারেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গুমের সঙ্গে জড়িতদের গত 14 মাসে কেন সেনা আইনের বিচারে মুখোমুখি করল না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ডিজিএফআই সেনাবাহিনীর অধীনের সংস্থা নয়, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গুম-খুনে জড়িত জেনারেলদের বিচার করতে হবে বললেন আক্তার হোসেন। বিগত আওয়ামী লীগের আমলে যেসব সেনাবাহিনী জেনারেলেরা বাংলাদেশের নিরীহ মানুষদেরকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। আজ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, সেনা আইনে নয় বরঞ্চ প্রচলিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতের মাধ্যমে সব সেনা কর্মকর্তাদের বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। সেনাবাহিনীর মাধ্যমে সবথেকে বেশি নির্যাতন করেছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি র্যাবের মাধ্যমে এসব নির্যাতন অপকর্ম করাতেন বলে জানা গেছে। তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে তিনি তার প্রতি একটি আবেদন করেছেন, যাতে করে যেসব সেনা কর্মকর্তারা বিগত সময়ে শেখ হাসিনার গুম খুনের সঙ্গে জড়িত ছিল সেসব বিষয় নিয়ে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়। তিনি আরও বলেছেন যে সব কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করেছে সেসব কর্মকর্তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, কারণ তারা যেভাবে বাংলাদেশের মানুষদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তাদের বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 15 নয়, জুলাই সনদ স্বাক্ষরিত হবে 17 অক্টোবর। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। এ বিষয়ে সবাই আগ্রহী। সমস্ত রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে আগ্রহী। আমরা চাই জুলাই সনদ যেন একটি নির্দিষ্ট সময়ে স্বাক্ষরিত হয়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে বিষয়ে কাজ করছেন। আগামী 15 অক্টোবরের পরিবর্তে তাই জুলাই সনদ 17 অক্টোবর অনুষ্ঠিত হবে এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করবেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর জুলাই সনদ নিয়ে শিক্ষার্থীরা, বিশেষ করে তারা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। শেষ পর্যন্ত জুলাই জাতীয় সনদ অনুষ্ঠিত হচ্ছে এবং স্বাক্ষর করা হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশটা আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশেষ করে বিগত সময়ে যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে এখন অনেক বেশি সুবিধা হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য সম্ভব হয়েছে। তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই বিচার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামনে আনছেন। আর সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ নিয়ে কথা বলেছেন এবং এটি বাস্তবায়নের জন্য তিনি সব রকমের কাজ করছেন। তরুণ উদ্ভাবক জিয়াদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তিনি নেতাকর্মীদের পাঠিয়ে জিহাদের সঙ্গে দেখা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তারেক রহমান যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশে যারাই বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে তাদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছেন। তারেক রহমান বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো দেখভাল করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে আজ চুয়াডাঙ্গা দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় আমরা বিএনপি পরিবার। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025 হেক্সাগার্ড রোভার রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী বিশ্বের প্রায় 2 শতাধিক দলের মধ্য থেকে আইটি এবং রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদের প্রতিনিধিত্ব সেরা প্রমাণিত হয়েছে।